ছাত্রছাত্রীরা, তোমাদেরকে গতদিন আমরা যে ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভব এই যে প্রথম চ্যাপ্টার ক্লাস 10-এর এই বিষয়ে প্রথম দিন আমরা আলোচনা করেছি, মানে লাস্ট ক্লাসে। এটা অনেক বড় চ্যাপ্টার, এটাকে দুভাগে ভাগ করা হয়েছে। তো লাস্ট ক্লাসে আমরা যেটা আলোচনা করেছি সেখানে জাতীয়তাবাদের উদ্ভবের পেছনে যে ফ্যাক্টরগুলি কাজ করছিল, ফ্রেঞ্চ রেভলিউশন এবং তার পরবর্তী সময়ে যে বিভিন্ন শিল্পী, সাহিত্যিক, লেখকদের কার্যকলাপ, এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। ফ্রান্সে আবারও নেপোলিয়নের নেতৃত্বে রাজতন্ত্র প্রতিষ্ঠা, নেপোলিয়ন গণতন্ত্রকে ধ্বংস করলেও সেখানে আমরা দেখেছি নেপোলিয়ন কোডের মাধ্যমে, সংস্কার কর্মসূচির মাধ্যমে গণতান্ত্রিক ভাবধারাগুলিকে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। কিন্তু নেপোলিয়নের বিজিত সাম্রাজ্যগুলিতে নেপোলিয়ন যে শাসনতন্ত্র কায়েম করেছিলেন, যে কঠোরতা কায়েম করেছিলেন, যার কারণে নেপোলিয়নের বিরুদ্ধে গণবিক্ষোভ সংগঠিত হয়েছে। বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা, বিশেষ করে রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ডের নেতৃত্বের ওয়াটারলোর যুদ্ধে 1815 সালে নেপোলিয়নকে পরাজিত করার পর আমরা দেখেছি ইউরোপে ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে 1815 সালে আবার পুরাতন তন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। তো এই পর্যন্ত আমরা গতদিনের ক্লাসে আমরা আলোচনা করেছি, তোমরা শুনেছ, দেখতে পেয়েছ। আজকে আমরা এই চ্যাপ্টারের পরের পার্ট যেটা রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। পুরাতনতান্ত্রিক ব্যবস্থা অর্থাৎ কনজারভেটিভ যে রুল 1815 সালে ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে যে ম্যাটারনিক তন্ত্র সমগ্র ইউরোপে প্রতিষ্ঠা করা হয়েছিল, তার বিরুদ্ধে জনগণ যখন তাদের মত প্রকাশ করার অধিকার খুঁজে পাচ্ছিল না, তখনই বিপ্লবী সংগঠনের জন্ম হয়েছিল। এটাও আমরা আলোচনা করেছি। এবং সেই বিপ্লবী চেতনা এবং জাতীয়তাবাদী ভাবধারাকে কিন্তু দমন করা সম্ভব হয়নি। তার বহিঃপ্রকাশ চূড়ান্তভাবে ঘটেছিল 1830 সালের জুলাই বিপ্লবের মাধ্যমে ফরাসি দেশে। তো জুলাই বিপ্লবের কারণ একটাই, সেটা হচ্ছে 1830 সালের যে জুলাই বিপ্লব হয়েছিল, প্রত্যেকটা ইউরোপের যে মানুষ রয়েছে তাদের যে মধ্যে যে হতাশা, যেখানে খাদ্য সংকট, বেকারত্ব, আর্থিক মন্দা, দ্রব্যমূল্য বৃদ্ধি, তার উপর যখন তাদের মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তখন জনগণ বিদ্রোহী হয়েছিল। বিদ্রোহ এত চরম আকার ধারণ করেছিল, দশম চার্লস, ফরাসি সম্রাট, বুর্বু বংশের সম্রাট দশম চার্লস, যিনি ম্যাটারনিক তন্ত্রের ন্যায্য অধিকার নীতির মাধ্যমে ফরাসি সিংহাসনে প্রতিষ্ঠিত হয়েছিলেন, তিনি সিংহাসন ছেড়ে সপরিবারে ইংল্যান্ডে পালিয়ে গেলেন। তো এরপরে আমরা দেখব লুই ফিলিপকে নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক শাসনের শাসক হিসেবে আবার ফরাসি সিংহাসনে লুই ফিলিপ বসলেন। লুই ফিলিপের শাসনকালেও আমরা কিন্তু জনগণের যে দাবি, সেই দাবি পূরণ করার জন্য চেষ্টা করা হয়েছিল। বিশেষ করে যে দাবিটা ছিল সেটা হচ্ছে যে বেকারত্ব দূর করার, মানুষের আর্থিক সমস্যার সমাধান করার। কিন্তু এটা ইউরোপের তৎকালীন সময় যে রুগ্ন অবস্থা ছিল, এটা সরকারের পক্ষে দমন করা, সরকারের পক্ষে পূরণ করা পুরোপুরি সম্ভব ছিল না। তো এই অবস্থার মধ্যে বিপ্লবী চেতনা তখনও কিন্তু ছড়িয়ে পড়ছে সমগ্র ইউরোপে। আমরা দেখেছি ইউরোপিয়ান কান্ট্রিগুলি, পোল্যান্ড, হাঙ্গেরি, ইটালি, জার্মানি, সমস্ত অঞ্চলে বিপ্লবী ভাবধারা ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। এরকম অবস্থায় ইউরোপ আবারও আর একটা বিপ্লবের দিকে ধাবিত হচ্ছিল। তারই বহিঃপ্রকাশ ঘটল 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের মধ্যে দিয়ে, তাও আবার ফরাসি দেশে। বিপ্লবের সেন্টার পয়েন্ট, কেন্দ্রবিন্দু কিন্তু ফ্রান্স। 1789 সালে থেকে পর থেকে একের পর যে বিপ্লব ঘটছে তার কিন্তু সেন্টার পয়েন্ট ফ্রান্সকে কেন্দ্র করেই ম্যাক্সিমাম বিপ্লবগুলি সংঘটিত হচ্ছে। এর মধ্যে 1821 সালে যে গ্রিসের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল, সেই গ্রিসবাসী 1832 সালে তারা স্বাধীনতা লাভ করে। তো গ্রিসের স্বাধীনতা হচ্ছে 1830 সালের ফেব্রুয়ারি বিপ্লবের পর ইউরোপের কোন দেশ এই প্রথম যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বাইরে গিয়ে স্বাধীনতা লাভ করল। এছাড়াও আমরা দেখব 1848 সালের যে ফেব্রুয়ারি বিপ্লব, সেই ফেব্রুয়ারি বিপ্লবের
প্যারিসে শুরু হয়েছিল, কিন্তু সেটা ফরাসি দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সেই বিপ্লবের ঢেউ কিন্তু সমগ্র ইউরোপে আশ্রে পড়েছিল। ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং বিপ্লবী আদর্শকে সমগ্র ফ্রান্স নয়, সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়েছে। ইউরোপের প্রত্যেকটা দেশ, পোল্যান্ড, হাঙ্গেরি, ইতালি, জার্মানি থেকে প্রত্যেকটা দেশে জাতীয়তাবাদী আন্দোলন শক্তি বৃদ্ধি হচ্ছে এবং ধীরে ধীরে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়ে গেছে 1848 সালের ফ্রান্সের বিপ্লবের পর। এরপরে আমরা দেখব জার্মানিতে ঐক্য আন্দোলন হচ্ছে। জার্মানবাসী রাশিয়ার নেতৃত্বে বিসমার্ক, যাকে জার্মানির ঐক্য আন্দোলনের রূপকার বলা হচ্ছে, আর্কিটেক্ট অব দ্য জার্মান ইউনিফিকেশন মুভমেন্ট, সেই বিসমার্কের নেতৃত্বে রাশিয়া জার্মানির একটি রাজ্য, শক্তিশালী রাজ্য। নেপোলিয়নের শাসনে সমগ্র জার্মানির 300টি রাজ্যকে 39টি বৃহত্তর রাজ্যে যে পরিণত করা হয়েছিল, সেখানেই কিন্তু জনগণের মধ্যে ইউনিফিকেশনের সূচনা হয়েছিল, ঐক্যের সূচনা, যেটা নেপোলিয়নের সংস্কারের মধ্যে দিয়ে করেছিলেন। এর পরবর্তী সময়ে আমরা দেখেছি জুলবারেন নামক শুল্ক সংঘ যেখানে গঠিত হয়েছিল। অর্থনৈতিক ঐক্য জার্মানবাসীকে ঐক্যের পথে সাহায্য করেছিল। তো এবার যখন ফ্রান্সে 1848 সালে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তখন জার্মান জাতি রাশিয়ার নেতৃত্বে, বিসমার্কের নেতৃত্বে, বিসমার্ক রাশিয়ার তখন প্রধানমন্ত্রী ছিলেন, তার নেতৃত্বে জার্মানবাসী 7 বৎসরে পরপর 3টি যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছিল। আমরা দেখেছি 1863 সালে যে ডেনমার্কের সঙ্গে স্লেজউইক হলস্টাইন নিয়ে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে জার্মানি জয়লাভ করেছে। 1866 সালে অস্ট্রিয়ার সঙ্গে সেডোয়ার যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে জার্মানির 2/3 পার্ট স্বাধীনতা লাভ করেছে। ফাইনালি আমরা দেখেছি যে 1870 সালে সেডানের যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে ঐক্যবদ্ধ স্বাধীন জার্মান রাষ্ট্র গঠিত হল। স্বাধীন জার্মান রাষ্ট্রের প্রথম যিনি রাজা হিসাবে নির্বাচিত হয়েছিলেন, প্রাশিয়ার রাজা উইলিয়াম ওয়ান, প্রথম উইলিয়ামকে ঐক্যবদ্ধ জার্মানির রাজা হিসাবে ঘোষণা করা হয়েছিল। আর যার নেতৃত্বে জার্মানির ঐক্য আন্দোলন হয়েছিল, সেই বিসমার্ক জার্মানির প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হলেন। এভাবে 1870 সালে ঐক্যবদ্ধ স্বাধীন জার্মান রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটল। এটা জাতীয়তাবাদী যে আন্দোলনের সূচনা হয়েছিল 18 বা 19 শতকের প্রথমার্ধে, তারই ফলে আমরা দেখেছি 19 শতকের দ্বিতীয়ার্ধে ইউরোপের জাতিগুলি একের পর এক স্বাধীন হয়ে যাবে। এরপরে আমরা দেখব ইতালির ঐক্য আন্দোলন। ইতালি ক্ষুদ্র ক্ষুদ্র 11টা রাজ্যে বিভক্ত ছিল। সে 11টা রাজ্যকে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির অধীনে যখন আসলো, তখন 3টি বৃহত্তর অঞ্চলে বিভক্ত হয়ে গেল। তো সেখানে আমরা দেখলাম নর্থ ইতালিতে ছিল অস্ট্রিয়ার হ্যাবসবার্গের অধীনে, শাসকদের অধীনে নর্থ ইতালি। মধ্য ইতালি ছিল পোপের শাসনে, যদিও সেটাকে ফ্রান্স নিয়ন্ত্রণ করত। আর দক্ষিণ ইতালি ছিল স্পেনের বুর্বু বংশের শাসকদের অধীনে। জার্মানির মতোই ইতালিতেও কিন্তু নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিল ঐক্য আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনে সার্ডিনিয়া, পিডমন্ট যে রাজ্য, সেই রাজ্যের নেতৃত্বে ভিক্টর ইমানুয়েল টু এর নেতৃত্বে ইতালির ঐক্য আন্দোলনের সূচনা হয়েছিল। জোসেফ মেসসিনি, যিনি 1830 সালের দিকে যে বিপ্লবী আন্দোলন সংগঠিত করেছিলেন, একটি ঐক্যবদ্ধ সমস্ত জার্মান রাজ্যগুলিকে নিয়ে, ইতালির রাজ্যগুলিকে নিয়ে একটি প্রজাতান্ত্রিক সরকার গঠন করার তিনি যে প্রচেষ্টা চালিয়েছিলেন, সেটা সাফল্য লাভ করেনি তৎকালীন সময়ে। কিন্তু তার যে বিপ্লবী আন্দোলন যেটা তিনি সূচনা করেছিলেন, সেটা কিন্তু সমগ্র ইতালিকে প্রভাবিত করেছিল। ইতালির জনগণ এই বিপ্লবী আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়ে এরা স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিল। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখলাম যে কাউন্ট কাপুরের নেতৃত্বে আমরা সার্ডিনিয়া, পিডমন্ট 1859 সালে অস্ট্রিয়াকে বিতরণ করে প্রথম
স্বাধীনতা লাভ করে, অর্থাৎ উত্তর ইতালি অস্ট্রিয়াকে বিতরণ করে কাউন্ট কাপুরের নেতৃত্বে স্বাধীন হয়ে গেল। আর বাকি রইল আরো দুটি পার্ট। দক্ষিণ ইতালি স্পেনের অধীনে ছিল, সেখানে গেরিবোল্ডির নেতৃত্বে স্বেচ্ছাসেবক বাহিনী এবং রাষ্ট্রীয় যে সেনাবাহিনী ছিল তারা গেরিবোল্ডিকে তারা সমর্থন করেছিল এবং তার ফোর্স, তার স্বেচ্ছাসেবক বাহিনী যৌথভাবে আন্দোলন চালিয়ে মার্চ করে আমরা দেখব 1860 সালে গেরিবোল্ডির নেতৃত্বে দক্ষিণ ইতালিও কিন্তু স্বাধীনতা লাভ করে, অর্থাৎ স্পেনকে হটিয়ে দিয়ে তারা উত্তর ইতালির সাথে সংযুক্ত হয়েছিল। বাকি ছিল মধ্য ইতালি। মধ্য ইতালি পোপের রাষ্ট্র কিন্তু নিয়ন্ত্রণ করত ফরাসি শাসকরা। যখন জার্মানির ঐক্য আন্দোলনে সেডানের যুদ্ধ শুরু হয়েছিল জার্মানির সাথে ফ্রান্সের, সেই সুযোগে ইতালি জার্মানিকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল, সমর্থন করেছিল। যখন সেই যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়েছিল, অবশ্যই তারা মধ্য ইতালি থেকেও পোপের যে রাষ্ট্র যেটা ছিল, পরিচালনায় যেটা ছিল, সেখান থেকে তার সেনাবাহিনী প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। এভাবে পরপর 3টি যুদ্ধের মধ্যে দিয়ে অস্ট্রিয়াকে হটিয়ে দিয়ে উত্তর ইতালি স্বাধীনতা লাভ করে, স্পেনকে হটিয়ে দিয়ে দক্ষিণ ইতালি স্বাধীনতা লাভ করে এবং 1870 সালে জার্মানি ঐক্য আন্দোলন চলাকালীন সময় ইতালি যখন জার্মানিকে সাহায্য করেছিল এবং ফ্রান্স যখন পরাজিত হয়েছিল, ফ্রান্সের কর্তৃত্বাধীন মধ্য ইতালি, যেটা পোপের রাষ্ট্র নামে খ্যাত ছিল, সেখান থেকে ফ্রান্স তার সেনাবাহিনী প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল এবং মধ্য ইতালিও দুই ইতালির সঙ্গে যুক্ত হয়ে ঐক্যবদ্ধ স্বাধীন ইতালির জন্ম নিয়েছিল 1870 সালে। ভিক্টর ইমানুয়েল সেকেন্ড বা দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল হয়ে গেলেন স্বাধীন ইতালির প্রথম রাজা এবং কাউন্ট কাপুর ছিলেন প্রধানমন্ত্রী। এইভাবে আমরা দেখলাম যে 1830 সালের জুলাই বিপ্লব, 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লব এবং তারই পরিণতিতে যে জাতীয়তাবাদী আন্দোলন ছড়িয়ে পড়েছিল, প্রত্যেকটা ইউরোপের রাষ্ট্র, পরাধীন রাষ্ট্র স্বাধীনতার লড়াই শুরু করলো, একের পর এক রাষ্ট্র স্বাধীনতা লাভ করতে শুরু করলো। আমরা এখানে দেখব যে গ্রিসের এর মধ্যে অনেক আগেই 1832 সালে গ্রিস স্বাধীন হয়ে গেছে, আর অন্যান্য রাষ্ট্রগুলির মধ্যেও স্বাধীনতার সংগ্রাম শুরু হবে। এর বাইরে আমরা দেখব যে সকল ইউরোপিয়ান কান্ট্রিগুলি ছিল তার মধ্যে আমরা ইংল্যান্ড সম্পর্কে একটু আলোকপাত করব। ইংল্যান্ডের ইতিহাস একটু অন্যরকম। ইংল্যান্ড একটা কতগুলি দ্বীপ রাষ্ট্রের সমষ্টি ছিল। সেখানে ইংরেজ জাতি, স্কটিশরা এবং আইরিশরা বিভিন্ন অঞ্চলে এরা শাসন করত। তো এখানে অর্থনৈতিকভাবে ইংরেজরা একটু ধনী ছিল বেশি এবং এরা অন্যান্য দ্বীপ রাজ্যগুলির উপর এরা কর্তৃত্ব করতে শুরু করলো এবং দীর্ঘ লড়াইয়ের পর তারা প্রথমে স্কটল্যান্ডকে ইংল্যান্ডের সঙ্গে সংযুক্ত করেছিল, স্কটল্যান্ডকে, আর সেটা হয়েছিল 1707 সালে। 1707 সালে ইংরেজদের সাথে স্কটিশদের চুক্তির মাধ্যমে ইউনাইটেড কিংডমের জন্ম হয়েছিল। যারা আয়ারল্যান্ড বর্তমান যেটা ছিল, সে আয়ারল্যান্ডের যারা আইরিশরা ছিল তৎকালীন সময়ে, তাদেরকে বাই ফোর্স জোর করে ইংল্যান্ডের সঙ্গে ইউনাইটেড কিংডমের সঙ্গে যুক্ত করা হয়েছিল 1801 সালে। তো ইংল্যান্ডের বর্তমান যে ইউনাইটেড কিংডম যে রাষ্ট্র, সেটা কিন্তু কোনো বিদ্রোহের মাধ্যমে জন্ম বা প্রতিষ্ঠিত হয়নি। 1688 সালে যে গৌরবময় বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রকে হটিয়ে দিয়ে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আগের যে স্বৈরাচারী রাজতন্ত্র ছিল তার জায়গায় নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এভাবে সমগ্র ইউরোপে জাতি রাষ্ট্র গঠিত হলো একের পর এক এবং ছোট ছোট রাজ্যগুলি স্বাধীনতা লাভ করলো। তো এখান থেকে যে প্রশ্নগুলি মূলত হতে পারে সেগুলি তোমরা ইতালির ঐক্য আন্দোলন, জার্মানির ঐক্য আন্দোলনের ইতিহাস, ইতালির ঐক্য আন্দোলনের ইতিহাস, তারপরে ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভবের যে ফ্যাক্টরগুলি, সেখানে ফ্যাক্টরগুলির মধ্যে তোমরা ফরাসি বিপ্লবের আদর্শ, উদারবাদী নীতি, সাংস্কৃতিক আন্দোলন, বিপ্লবী সংগঠন, নারীদের ভূমিকা, প্রত্যেকটা সেপারেট আবার 3 মার্কসের কোশ্চেন হতে পারে। গ্রিসের স্বাধীনতা যুদ্ধ, তারপরে বলকান জাতীয়তাবাদ উদ্ভবের কারণ, এছাড়া নেপোলিয়নের প্রশাসনিক
যে ব্যবস্থার সংক্ষিপ্ত নেপোলিয়নের প্রশাসনিক ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ অর্থাৎ নেপোলিয়ানিক কোড। এ হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো লকডাউন পরিস্থিতির কারণে তোমরা ঘরে রয়েছো, সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, সকলের কাছে আহ্বান করছি। আর তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে তোমরা ফলো করবে। ধন্যবাদ।